ভারতের এক বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে বসে কিছু মানুষের মাথায় একটা আইডিয়া আসে, যেখান থেকে জন্ম হয় বর্তমানে প্রায় $90 বিলিয়নেরও বেশি বাজার মূল্যের একটা আইটি কোম্পানি, যার নাম ইনফোসিস। এই লোকগুলা 7 জন ছিলেন ইঞ্জিনিয়ার, সবাই প্রায় নিম্ন মধ্যবিত্ত, আমার আপনার মতন এই ধরনের পরিবার থেকে উঠে আসছে। উনাদের নেতা ছিলেন নারায়ণ মূর্তি। নামটা কি আপনাদের কাছে পরিচিত লাগতেছে? উনি কিন্তু হইতেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর। উনার মেয়ে আকশাতা মূর্তির সাথেই ঋষি সুনাকের বিয়ে হয়েছিল। যাই হোক, এই নারায়ণ মূর্তি মাত্র $250, মানে এখনকার হিসেবে মাত্র 30,000 টাকার মতন, এই টাকা দিয়ে তাদের আইটি সার্ভিস কোম্পানি খুলেন 1981 সালে। উনার সাথে ইনারা ছিলেন সবাই কো-ফাউন্ডার। উনারা সবাই কিন্তু ছিলেন ভারতের সবচেয়ে আগের আইটি ফার্মগুলোর একটা, নাম পাটনি কম্পিউটার সিস্টেম। ওইখানে ওনারা এমপ্লয়ি হিসেবে চাকরি করতেন। প্রায় 24 বছর পর তাদের এই স্টার্টআপের এখনকার মার্কেট ক্যাপ প্রায় $90 বিলিয়নেরও বেশি। ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্ট অনুযায়ী ইনফোসিস টানা চতুর্থ বছরের মতন বিশ্বের টপ 3 আইটি সার্ভিস ব্র্যান্ডের মধ্যে একটা। মানে ইনফোসিস আপনাকে কি করে, আপনার ব্যাংকের পুরো সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে হবে। ধরেন ব্যাংকের লেনদেনের জন্য একটা অ্যাপ বানাইতে হবে। শুধু ব্যাংক না, আপনি যে কোনো কোম্পানি হন, আপনার সাইবার সিকিউরিটি লাগবে, আপনার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সলিউশন লাগবে। এইরকম আইটি সার্ভিসগুলা ইনফোসিস আপনাকে কইরা দেয়। অ্যান্ড এইটা যে ওরা শুধুমাত্র ভারতের ভিতরেই করে এমন না, পুরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ওরা সার্ভিস সেল করে। একটু চিন্তা হইতেছে না আপনার? বাংলাদেশে আপনি এখনো হয়তো এইরকম কোম্পানির নাম জানেন না যারা বাংলাদেশ বেসড, কিন্তু ইনফোসিস লেভেলের আইটি সার্ভিস পুরা ওয়ার্ল্ড বা বিশ্বের বিভিন্ন দেশে সেল করে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 3.5 লক্ষের মতন কর্মী আছে এই ইনফোসিসের। মোট কথা, ভারতের বেঙ্গালুরু বেসড একটা স্টার্টআপ পুরা ভারতের আইটি ইন্ডাস্ট্রির চেহারাটাই পাল্টাই দিছে। এখন প্রশ্ন হইতেছে, বাংলাদেশের পোলাপানো তো কম না। আমি এইটা অ্যাটলিস্ট মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের ইনফোসিস লেভেলের একটা কোম্পানি দাঁড় করানোর সক্ষমতা আছে। তাইলে প্রশ্ন হইতেছে, বাংলাদেশে কেন এত বড় লেভেলের আইটি কোম্পানি আমরা করতে পারতেছি না? আমাদের এক্স্যাক্ট গ্যাপ বা সীমাবদ্ধতাগুলো আসলে কোন জায়গায়? এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই অ্যাফোর্ডেবল এআই। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। First of all, I don't believe in work-life balance. I think in this country, we have to work very hard because there is no substitute for hard work. হ্যাঁ, এইটা আমি মানতেছি। একটা স্টার্টআপ বা কোম্পানিকে আপনি যদি সফল বানাইতে চান, অবশ্যই অনেক খাটতে হবে, অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। কিন্তু এইটাই একমাত্র জিনিস না। আপনার স্কিল সেটওয়ালা মানুষজন লাগবে, সৃজনশীলতা লাগবে, তার থেকে বড় কথা ফান্ডিং, টাকা পয়সা লাগবে। আপনি ভারতের শুধু আইটি সেক্টরটা নিয়ে কথা বলেন, পুরা ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা পাওয়ার হাউস। এখনকার বিশ্বে ভারত হচ্ছে সবচেয়ে বড় আইটি এক্সপোর্টার বা রপ্তানিকারক। 2024 সালে ভারতের জিডিপিতে আইটি সেক্টরের অবদান ছিল 7%। এই নাম্বারটা এই 2025 সালে 10% হয়ে যাইতে পারে বলে অনেকে মনে করতেছেন। শুধু এইটাই না, ভারতকে এখন বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট ইউজার বেস ধরা হয়, যেইখানে কিনা প্রায় 90 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আপনারা তো ঠিকই মিম বানান, দাও আরো গ্রামে ওয়াইফাই, কিন্তু ইন্টারনেট যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য কতটা জরুরি এটা আপনারা সবাই জানেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভারত যেখানে তাদের টোটাল জিডিপির 7% এই আইটি সেক্টর থেকে উঠাইতেছে, বাংলাদেশের বেলায় বাংলাদেশের পুরা জিডিপিতে এই আইটি সেক্টরের অবদান কত জানেন? মাত্র পয়েন্ট সামথিং পার্সেন্ট, 1%-এরও কম। আমাদের দেশের আইটি সেক্টর গত 1 দশকে বেশ ভালো পরিমাণ আগাইছে, তারপরেও এই অবস্থা। দেশে 10 লক্ষের মতন ফ্রিল্যান্সার আছে, যার মধ্যে আইসিটি ডিভিশনের রিপোর্ট অনুযায়ী প্রায় 6,50,000 ফ্রিল্যান্সার আছে আইটি সেক্টরে, এবং বলা হয় এই সেক্টরের মূল্য $1 বিলিয়ন। আর 2026-এর মধ্যে নাকি এটা $10 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয়ে যাবে। কিন্তু এত সম্ভাবনা সত্ত্বেও আমাদের ইনফোসিসের মতন কোনো আইটি জায়ান্ট নাই। জিডিপিতে আমাদের আইটি সেক্টরের অবদান একদমই নগণ্য। এইটার পিছনে 1 নাম্বার কারণ যদি বলি, প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের অভাব, শিক্ষা ক্ষেত্রটাই। এই জায়গাটাতেই আমি আপনাদেরকে একটা কাজের কথা বলি। আমরা সবাই কিন্তু আজকাল আমাদের যে কোনো কাজের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে থাকি, কিন্তু বিভিন্ন সময় আপনি দেখবেন আপনার একটা পিডিএফ ফাইল এটা সামারাইজ করা লাগবে, কিংবা যারা ডিজাইনার আছে ওদের একটা ইমেজ বা ছবি জেনারেট করা লাগবে।
যেটার জন্য অনেককে প্রিমিয়াম একটা ভার্সন কিনতে হয়। কিন্তু আপনারা যারা স্টুডেন্ট আছেন, যাদের ইনকাম অনেক কম, 2,500 থেকে 3,000 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন এক রাতের জন্য কেনা, এটা কোনোদিনই আপনার জন্য সাশ্রয়ী না। তাই কেমন হতো আপনি যদি চ্যাট জিপিটি থেকে শুরু করে ক্লাউড সনেট বা 20 টাকায় মিড জার্নি বা হিউম্যানাইজার এআই আর মাত্র 50 টাকায় ওয়ান ক্লিকে প্রেজেন্টেশন পর্যন্ত সব এআই মডেল একটা প্ল্যাটফর্মে পে অ্যাজ ইউ গো মডেলে পাইতে পারতেন। সাথে থাকতেছে অ্যানিমেফাই, ক্লথ ট্রাইঅনের মতো ফান বটস। পে অ্যাজ ইউ গো মানে হইতেছে আপনার যতটুকু দরকার আপনি ঠিক ততটুকুই ব্যবহার করবেন, আর সেইটুকুর জন্যই আপনি পে করবেন। অ্যাফোর্ডেবল এআই স্টুডেন্টদের জন্য এমনই একটা সলিউশন নিয়ে আসছে। ইনফ্যাক্ট আপনারা এখানে বিকাশের মাধ্যমেও পে করতে পারবেন। আপনারা যদি কমেন্ট বক্সের লিংকে যান, এনআইট 50 এই কোডটা দেন, এখনই আপনি তাইলে বোনাস ক্রেডিট নিয়ে নিতে পারেন। এছাড়াও তারা বাংলা ভয়েস ডেটা কালেকশনের জন্য বাবেল মেশ নামে একটা উদ্যোগ নিয়েছে, যেটা হবে ওপেন সোর্স। আপনারা কেউ যদি এই প্রজেক্টটাতে অংশ নিতে চান, স্ক্রিনে দেওয়া এই ইমেইলে কন্ট্যাক্ট করে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমার মনে হয় এই ফিচারটা স্টুডেন্টদের জন্য অনেক অনেক বেশি কাজে লাগবে। ইনফোসিসের মতন বড় কোম্পানি আপনি বানাইতে যান, আপনার দরকার হাই স্কিলড প্রফেশনাল যারা শুধুমাত্র কোডিংই জানবে না, বরং কমপ্লেক্স প্রবলেম সলভিং, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সফটওয়্যার আর্কিটেকচারের মতন অ্যাডভান্সড স্কিলস নিয়ে কাজ করতে পারবে। ভারতে আইআইটি, এনআইটির মতন যে ইনস্টিটিউটগুলা, ওরা নিজেদের লার্নিং রে পুরো অন্য লেভেলে নিয়ে গেছে। ওরা যা শিখে এক একটা প্রজেক্ট বেসিসে শিখে, তার সাথে ওরা কন্টেম্পোরারি যে ইন্ডাস্ট্রি আছে যেখানে ওরা কয়দিন পরে জব করবে, ওই ইন্ডাস্ট্রির সাথে ওরা কোলাবোরেট করে, ওদের সাথে একসাথে কাজ করে। আইআইটি বম্বের কিউএস র্যাঙ্কিং এখন 118, আইআইটি দিল্লির র্যাঙ্কিং 150, আর সেইখানে আমাদের দেশ সেরা বুয়েটের র্যাঙ্কিং এখন কিন্তু 800-র পরে। আমাদের এখানে পড়ালেখা করা পোলাপানগুলা ইন্ডাস্ট্রি রেডি হইতে পারতেছে না। বিশ্ব ব্যাংকের রিপোর্ট 2019 অনুযায়ী বাংলাদেশের গ্র্যাজুয়েটদের প্রতি 3 জনে 1 জন বেকার থাকে, আর এইটা তাদের গ্র্যাজুয়েশন শেষ করার পর কমপক্ষে 1 থেকে 2 বছর। আর যারা রিয়ালিটি আপনারা ফেস করছেন তারা জানেন এটা 1 থেকে 2 বছরটা, এটা বাইরে আবার 3 থেকে 4 বছর পর্যন্ত যাইতে পারে। ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি এর 2022 সালের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর গড়ে 12,000 সিএসই ছাত্র গ্র্যাজুয়েট হয়, যার মধ্যে মাত্র 5,000-এর মতো জব সেক্টরে ঢুকতে পারে। তার মধ্যে একটা বড় কারণ দেখা গেছে, যারা এমপ্লয়ার, যারা আপনাকে জব দিতেছে, তারা যথেষ্ট স্কিলড মানুষ খুঁজে পাইতেছে না। তাদের যেই কাজে লাগবে ওই কাজ জানে এমন মানুষ পাইতেছে না। সোজা হিসাব, পড়ালেখা আমাদের আর ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল গ্যাপ আছে। হাতে গোনা যেসব এক্সেপশনাল ব্যতিক্রমী স্টুডেন্ট বাইর হয়, তাদের অনেকেই দেশের মধ্যে কোনো পাত্তা না পায়া বিদেশে চলে যায়। অনেক ক্ষেত্রে ফি বেশি হওয়ায় মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এইরকম মানুষরা অন্যদের তুলনায় অনেক কম সুবিধা পায়। এইবারে আসি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে। একদম যদি বেসিক লেভেলে ভাবি, আপনার ন্যূনতম একটা হাই স্পিডের ইন্টারনেট লাগবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ লাগবে, একদম নিয়মিত লোডশেডিং হইতেছে এইরকম জায়গায় আপনি আইটিতে ভালো করতে পারবেন না। এবং সবশেষে একটা আধুনিক টেক হাব বা আইটি পার্ক লাগবে। একটা একটা করে আপনাদের এক্সাম্পল দেই। ইন্টারনেটের স্পিডের কথায় আসেন, ইউএস বেসড অর্গানাইজেশন ওকলার রিপোর্ট অনুযায়ী 142টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 85তম। আমাদের ইন্টারনেটের স্পিড 85 নাম্বারে, যেটা কিনা 2-1 বছর আগে ছিল 111তমতে। এইদিকে ভারতের র্যাঙ্ক হচ্ছে এইখানে 18তম। এইটা আমি বলতেছি মোবাইল ইন্টারনেটের হিসাব। 2024 সালে ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি একটা ভালো লেভেলের বিজনেস চালাইতে হইলে ইন্টারনেট কানেকশনের স্পিডের একটা বেঞ্চমার্ক সেট করছে। মানে ভালো বিজনেস করবেন এতটুকু ন্যূনতম আপনার স্পিড হইতে হবে। ওইটা অনুযায়ী আপনার ডাউনলোড স্পিড থাকা উচিত 100 এমবিপিএস আর আপলোড স্পিড থাকা উচিত 20 এমবিপিএস। আর এইদিকে বাংলাদেশের গড় ডাউনলোড স্পিড 39 থেকে 50 এমবিপিএস আর গড় আপলোড স্পিড 13 থেকে 48 এমবিপিএস। ইনফোসিসের মতন কোম্পানি চালাইতে হইলে অন্তত 100 এমবিপিএস এর মতন স্পিড মাস্ট লাগবে, যেটা বাংলাদেশের কয়টা জায়গায় একদম ট্রুলি পাওয়া যায় এটা আমার সন্দেহ আছে। বিদ্যুৎ সরবরাহের কথা আসলে লোডশেডিং এর কথা মাথায় আসে। যেখানে ভারতের মেট্রো সিটিগুলোতে লোডশেডিং প্রায় শূন্যের কোটায়, সেখানে বাংলাদেশের অবস্থা আশা করি আমার চেয়ে আপনারাই ভালো জানেন। যদিও সম্প্রতি এই জায়গাটায় বেশ উন্নতি দেখা গেছে। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিক, টেক হাব বা আইটি পার্ক। টেক হাব হইতেছে এমন একটা শহর বা অঞ্চল মনে করেন যেখানে টেকনোলজি কোম্পানি, স্টার্টআপ, রিসার্চ ইনস্টিটিউট কিংবা আইটি ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত অন্যান্য ব্যবসাগুলো গড়ে ওঠে। যেমন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির নাম আপনারা সবাই জানেন, যেটা কিনা গুগল, ফেসবুক, অ্যাপলের মতন বড় বড় টেক জায়ান্টের একদম কেন্দ্রবিন্দু। চীনের মধ্যে কি আছে? শেনজেন, যেটা কিনা টেকনোলজি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির অন্যতম বৃহৎ কেন্দ্র। এইরকমই হইতেছে ভারতের বেঙ্গালুরু, যেটা কিনা অনেকে ভারতের সিলিকন ভ্যালিও বইলা থাকে। আর আইটি পার্ক হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে গড়ে ওঠে
ওঠা আইটি ও সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য তৈরি আধুনিক টেকনোলজি ভিত্তিক শহর, যেখানে টেকনোলজি বেসড কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার থাকে। যেমন মনে করেন দুবাইয়ের টেকনো সিটি কিংবা ভারতের টেকনো পার্ক। ভারতের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং পুনের মতন শহরগুলোতে বিশ্বমানের টেক হাব এবং আইটি পার্ক রয়েছে। শুধু ব্যাঙ্গালোরে 30টার উপরে আইটি পার্ক আছে, যেখানে হাজার হাজার স্টার্টআপ আইটি কোম্পানি তাদের অপারেশন চালায়। আর অন্যদিকে বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র কয়েকটা আইটি পার্ক চালু হয়েছে: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক, জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রভৃতি। অনেকগুলো আবার আন্ডার কনস্ট্রাকশন। বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে। এটার লক্ষ্য ছিল পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে আইসিটির একটা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু আমরা পাই নাই আসলে। যদিও এই উদ্যোগের উদ্দেশ্যটা এটা খুবই প্রশংসনীয়। এরপরে আসি এখন ফান্ডিং এবং ইনভেস্টমেন্টের বিষয়ে। ভারতের মতন দেশে স্টার্টআপ এবং টেক কোম্পানিগুলোকে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা বড় অঙ্কের বিনিয়োগ দেন, কিন্তু বাংলাদেশে এই কালচারটা এখনো তৈরি হয় নাই। ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম অনেক বেশি ডায়নামিক আর সফল। দ্য ক্রেডিবলের ডেটা অনুযায়ী 2024 সালে ভারতীয় স্টার্টআপগুলো $14.44 বিলিয়ন রেইজ করছে 1337টা ডিলের মাধ্যমে, যেটা কিনা 2021 থেকে $24 বিলিয়ন কম। তারপরেও এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। 2024-এ ভারত করছে 14.44 বিলিয়ন, আর বাংলাদেশে 2024 সালে এই সেক্টরে করছে মাত্র $42 মিলিয়ন। ভারতের মতন বাংলাদেশেও 2021 সালে এই সংখ্যাটা বেশি ছিল, $250 মিলিয়ন। কিন্তু ক্রমেই আস্তে আস্তে সেটাও কমে গেছে। আর এর মধ্যে আইটি কোম্পানির ফান্ডিং তো একদমই নগণ্য। আমি যদি ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কথা বলি, বাংলাদেশে মাত্র কয়েকটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সক্রিয়, যেমন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল, এসবিকে টেক ভেঞ্চারের মতন কয়েকটা। অন্যদিকে ভারতে 100-রও বেশি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সক্রিয়, যেমন ভেঞ্চার হাইওয়ে, সেকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া, 100x ভিসি, এসেন্ট ক্যাপিটাল, এইগুলোর মতন আরো বড় বড় নাম, যারা কিনা আইটি সেক্টরে অনেক অনেক টাকা ইনভেস্ট করতে থাকে। বাংলাদেশে যারা টাকা বিনিয়োগ করে তারা সাধারণত রিস্ক বা ঝুঁকি নিতে চান না। আর আইটি সেক্টরে আপনি যদি ব্যবসা স্কেল আপ করতে চান, মনে করেন 10 জন কাস্টমারকে আপনি সার্ভ করেন, সেখান থেকে 100 জন কিংবা 1000 জনে যাইতে চান, সেই ক্ষেত্রে আপনার খুব ভালো অঙ্কের বিনিয়োগ লাগবে। বাংলাদেশের ইনভেস্টররা মনে করেন যে আচ্ছা ঠিক আছে, এত রিস্ক কেন নিব আমি? যেগুলো একদম শিওর শট ব্যবসা আছে, ঝুঁকি কম, যেমন মনে করেন গার্মেন্ট সেক্টর, রিয়েল স্টেট কিংবা ব্যাংকিং খাত, এইসব জায়গায় তারা বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাছাড়া ভারত সরকার স্টার্টআপ ইন্ডিয়া মিশনের মাধ্যমে স্টার্টআপগুলোর জন্য ট্যাক্স সুবিধা, ফান্ডিং, এমনকি মেন্টরশিপেরও ব্যবস্থা করেছে। বাংলাদেশের সম্প্রতি অবশ্য অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই স্টার্টআপ কালচারটাকে গ্রো করার জন্য। যেমন 2024-এ শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আসছে। স্টার্টআপ বাংলাদেশের মতন সরকারের স্টার্টআপ ইনিশিয়েটিভ, যেখানে কিনা 100 কোটি টাকার গ্র্যান্ট প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। টাইগার নিউ এনার্জি, আই ফার্মারের মতন বাংলাদেশি স্টার্টআপ ফোর্বস এশিয়ার 100 টু ওয়াচ 2024 এর লিস্টে ফিচার করা হয়েছে। যদিও উন্নতিগুলো আমরা যেই রেটে এক্সপেক্ট করি আগানোর, সেই রেটে হইতেছে না, তবে এইটা ঠিক স্টার্টআপ কালচারটা বাংলাদেশে ডেভেলপ করতেছে। আমাদের দেশের স্টুডেন্টদের মানসিকতাও একটা বড় কারণ। অনেকেরই এইটা লক্ষ্য থাকে, একটা ভালো চাকরি নিব, একটা বিয়া করব, দেন মইরা যাব। চাকরি করে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যবসা করার মেন্টালিটিটাও আমাদের গ্রো করতে হবে। আর আইটি সেক্টর এইখানে খুবই সম্ভাবনাময় একটা সেক্টর হইতে পারে। আমাদের দেশে বড় আইটি কোম্পানি না হওয়ার আরেকটা কারণ হচ্ছে গ্লোবাল মার্কেট অ্যাক্সেস। আগেই বলছি, ইনফোসিস কিন্তু তাদের যে সার্ভিস, এটা শুধুমাত্র ভারতেই বিক্রি করে এমন না, এটা ওরা পুরা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করে। তাদের ক্লায়েন্ট লিস্টে রয়েছে ফরচুন 500 কোম্পানিগুলা, যেমন মাইক্রোসফট, ওয়ালমার্ট, ব্যাংক অফ আমেরিকা। কিন্তু বাংলাদেশের অনেক কোম্পানির এখনো গ্লোবাল মার্কেটে পৌঁছানোর মতন রিসোর্স কিংবা নেটওয়ার্ক নাই। এইচএসবিসি গ্লোবাল রিপোর্ট অনুযায়ী 2024 থেকে 25 সালে ভারতের আইটি এক্সপোর্ট 210 বিলিয়নের মতন হবে, যেটা কিনা গ্লোবাল আইটি আউটসোর্সিং এ টোটাল যে স্পেন্ডিং হয় তার 18%। এর শীর্ষে আছে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড এবং ইনফোসিসের মতন আইটি কোম্পানি। এই কোম্পানিগুলার গ্লোবাল মার্কেটে তাদের সার্ভিস বিক্রি করার জন্য যথেষ্ট শক্তিশালী নেটওয়ার্ক আছে। তারা যথেষ্ট শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু এবং মার্কেট স্ট্র্যাটেজি ব্যবহার করে। এই জন্য পুরো ওয়ার্ল্ডে তাদের একটা নাম হয়ে গেছে। সবাই জানে ইন্ডিয়ার এই আইটি কোম্পানিগুলা খুবই ভালো। অন্যদিকে বাংলাদেশের অবস্থা যদি বলি, 2024 সালে প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী সরকার যদিও ক্লেইম করতেছে আইটি সেক্টর থেকে রপ্তানি আয় $2 বিলিয়ন, কিন্তু আসলে এই রপ্তানি আয় $1 বিলিয়ন বেশি না।
যদিও অনেক আনঅফিসিয়াল চ্যানেলে অনেক এক্সপোর্ট ইনকাম হয়, টোটাল একদম সব সেক্টর থেকে যে এক্সপোর্ট ইনকাম সেটা ছিল প্রায় $50 বিলিয়ন মতো। চিন্তা করেন আইটি সেক্টর মাত্র $1 বিলিয়ন করতেছে এখানে $50 বিলিয়ন মধ্যে। এক্সপোর্ট ইনকাম আইটি সেক্টর থেকে মাত্র 2% মতো। ইন্ডিয়ার ক্ষেত্রে এই পরিমাণটা প্রায় 27% মতো। চিন্তা করেন বাংলাদেশে 1%, ভারতে সেটা 27%। মোট কথা হইতেছে আমরা এই আইটি সেক্টরে এখনো কোনো ব্র্যান্ড হয়ে উঠতে পারি নাই। যেমন মনে করেন সত্যি কথা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে তাকান, পুরা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা ব্র্যান্ড। বাংলাদেশের কাপড় ভালো, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর একদম সবচেয়ে বেশি টাকাওয়ালা মানুষটাও জানে। কিন্তু আইটি সেক্টরে বাংলাদেশের কিন্তু এই ক্ষেত্রে নামগন্ধও নাই। ভারতের কোম্পানিগুলা যেখানে মাইক্রোসফট, ওয়ালমার্ট, গুগলের মতন বিশ্বসেরা ক্লায়েন্ট জোগাড় করতেছে, বাংলাদেশের কোম্পানিগুলা সেখানে কিছু আঞ্চলিক ক্লায়েন্টদেরকেই সার্ভ করতেছে বেশি। গ্লোবাল মার্কেটে আমরা যদি সাফল্য পাইতে চাই, আমাদের দরকার শক্তিশালী নেটওয়ার্ক এবং পার্টনারশিপ। গ্লোবাল ইভেন্ট, ট্রেড শো গুলাতে আমাদের অংশগ্রহণ বাড়াইতে হবে, আমাদের ভিজিবিলিটি বাড়াইতে হবে, আমাদেরকে সবাই যাতে অ্যাটলিস্ট চিনে। ভারত সরকার যেমন সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই এর মাধ্যমে আইটি কোম্পানিগুলোকে রপ্তানি সুবিধা প্রদান করে, তেমন ইনিশিয়েটিভ আমাদের দেশেও তৈরি করতে হবে। সব মিলায় বাংলাদেশের আসলে আশা ছাড়ার কোনো উপায়ই নাই এখন। দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে তখন শুধুমাত্র সামনে আগানো ছাড়া আর কিছুই তার করার থাকে না। আইটি সেক্টর বাংলাদেশের সামনে খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। এইটা থেকে কিভাবে পয়সা উসুল করা যায় তাই হওয়া উচিত বাংলাদেশের সামনের লক্ষ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।